হাই এভরিওয়ান, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 2024 সালে মাধ্যমিক দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তোমাদের প্রত্যেকের একটা বড় সমস্যা যে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে খাতা কিভাবে সাজাবে, কিভাবে খাতা সাজালে বেশি নাম্বার পাওয়া যায়, বা এই যে শর্ট সময়টা বাকি অর্থাৎ 1 মাস বাকি, এই সময়টাতে তোমরা ঠিক কিভাবে পড়াশোনা করবে, তোমাদের মাইন্ডসেট কি রাখা উচিত, এগুলো নিয়েই আজকের আমরা বক্তব্য রাখবো, এগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তো আমাদের সাথে আছেন আমাদের শিক্ষিকা সুপর্ণা ম্যাডাম। সুপর্ণা ম্যাডাম স্কুলে অনেক বছর ধরে গভর্নমেন্ট স্কুলে চাকরি করছেন এবং মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখেন। তো আজকে ম্যাডাম আমাদের সাথে আছেন, তোমাদের সাথে আলোচনা করবে যে এই বিষয়গুলো নিয়ে, যে কিভাবে তোমরা খাতা সাজাবে, কিভাবে তোমরা এই 1 মাস মাইন্ডসেটটা রাখবে। দিদি, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি প্রথমেই বলবো যে আমি একদম শর্ট আপনার সম্পর্কে বললাম, আপনি একটু ওদের সাথে সেলফ ইন্ট্রোডিউস করে নিন আর কি, মানে একটু আপনার সম্পর্কে বলুন। আচ্ছা, আমার নাম সুপর্ণা দাস। আমি ঘুটিয়ারিশ্বরী বালিকা বিদ্যালয় 1999 সাল থেকে পড়াচ্ছি অঙ্ক। মোটামুটি 24 বছর হয়ে গেছে, 25 বছর চলছে। আর মাধ্যমিক পরীক্ষা খাতা দেখার অভিজ্ঞতা মোটামুটি 2003 সালে আমি দেখেছি ফিজিক্যাল সায়েন্স 2 বছর খাতা, তারপরের থেকে আমি অঙ্ক খাতা দেখছি আর কি। আপনার কাছে প্রথম যেটা জানার, যে খাতা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এই যে শর্ট টাইমটা আছে, ধরুন আমাদের ফেব্রুয়ারির শুরু থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে মাধ্যমিক, তো এই শর্ট টাইমে স্টুডেন্টরা তাদের কেমন মেন্টালিটি রাখা উচিত বা পজিটিভ মাইন্ডসেট কেমন থাকা উচিত, বা এই সময় তারা ম্যাথটাকে কিভাবে রিভিশন করবে, এই সব কিছু নিয়ে যদি আপনি একটু বলেন। বিষয়টা হচ্ছে অঙ্ক বা যে কোনো বিষয়ই হোক, মানে মোটামুটি ধারাবাহিকভাবে তো 1 বছর তো পড়ে এসেছে, এবছরে একটু আগে পরীক্ষা হচ্ছে আর 20 দিন মাত্র বাকি। তো এখন হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার আছে। আচ্ছা, বইটাও কিন্তু পাশাপাশি করতে হবে এবং সঙ্গে টেস্ট পেপার, এইভাবে যতগুলো চ্যাপ্টার আছে, বিভিন্ন ভাগ রয়েছে, অ্যালজেব্রা, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স, এই ভাগগুলোর থেকে প্রত্যেক দিন এখন একটা করে চ্যাপ্টার অন্তত পক্ষে, যদি ছোট হয় একটা তো বটেই, আর বড় হলে 2টো করে চ্যাপ্টার প্রত্যেক দিন এই বিভাগের অঙ্ক বই থেকে রিভিশন, এবং সঙ্গে একটা করে যদি টেস্ট পেপার একদম পরীক্ষার মতন করে করা যায়, মানে তাহলে ঠিক হয় আর কি। আর যেটা থাকে যে আমাদের তো অনেক অর থাকে পরীক্ষায়, তো সেই হিসেবে মানে অর ধরে, মানে আমি যেটুকু পরীক্ষায় করব সেই অঙ্কগুলো করার পরে মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট সময়, সেটা যদি 2.5 ঘন্টার মধ্যে শেষ করা যায় তাহলে ভালো হয়। তারপর বাকি অঙ্কগুলোকে ওই 3 ঘন্টায় শেষ করে নেওয়া, যেগুলো মানে অর বাদ দিয়ে, আমি যেগুলো বাদ দিয়ে গেলাম সেগুলোকে 3 ঘন্টায় শেষ করে নেওয়া, এটাতে একটা স্পিড বাড়ে। এইভাবে করতে হবে। আর অঙ্ক তো সবসময় ঠান্ডা মাথায় করা উচিত। আর যারা খুব ভালো ছাত্রছাত্রী তাদের তো প্রিপারেশন ভালোই নিশ্চয়ই, কিন্তু কেউ যদি মানে বইয়ের কিছু অঙ্ক বাদ দিয়ে থাকে এখন, আর নতুন করে সেগুলো নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে, আমি মিডিওকার স্টুডেন্টদের কথা বলছি, রিভিশনটাই বেশি করে করা উচিত। আর ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে তো কথা নেই, তাদের তো মানে সবটা কমপ্লিট সব। এখন বইও রিভিশন, পাশাপাশি বিভিন্ন টেস্ট পেপার। হ্যাঁ, তো তোমরা তাহলে রিভিশনের উপরে এই সময়টাতে জোর দাও। দিদি যেটা বললেন যে রিভিশনটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সাথে বই রিভিশন করো, পাশাপাশি কিন্তু তোমরা টেস্ট পেপারের পেজগুলোও করো। টেস্ট পেপারের পেজগুলো করার একটা বড় বেনিফিট হচ্ছে ওদের ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো সেগুলো সম্পর্কে ওরা জানতে পারে। সেটা আরেকটা হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে যেন ঘাবড়ে না যায়, মানে মনে হয় না যে নতুন কিছু করতে এসেছি। যেটা মক টেস্ট দেওয়ার সুবিধা যাদের আছে তারা তো অবশ্যই মক টেস্ট দিচ্ছে বা এখনো দেবে আর কি। আর যাদের মক টেস্ট দেওয়ার সুযোগ নেই তারা একদম পরীক্ষার মতন করেই যে কোনো কোশ্চেন পেপার দেখে বাড়িতে যদি সেইভাবে একদম পরীক্ষার খাতায় ঠিক যেভাবে করবে সেইভাবে, একদম সেইভাবে বাড়িতে প্র্যাকটিস, এটাই প্র্যাকটিস বা নিজে নিজে একটা পেজ পরীক্ষা দিল, একদম সেইভাবেই পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করা একেবারে।
তাতে তোমাদের যেটা বললো দিদি যে তোমাদের টাইমটা অনেকটা কতটা টাইম লাগছে এবং এই ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে পরীক্ষার হলে তুমি সব প্রশ্ন পারবে অথচ দেখা যাচ্ছে তোমার কিছু প্রশ্ন করে দেখা যাচ্ছে 3 ঘন্টার উপরে সময় হয়ে গেল, সেটা তো ঠিক নয়। তার জন্য তোমাকে কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে। আর যেহেতু এটা জীবনের প্রথম একটা বোর্ড একদম। পরীক্ষা, একটা তো টেনশন কাজ করে, হ্যাঁ, সবারই, ঘাবড়ে প্রত্যেক যাওয়ার ব্যাপার। স্টুডেন্টের মধ্যে একটা টেনশন কাজ করে, কিন্তু এই পরীক্ষা দেওয়া অভ্যাস করাটা খুব দরকার, খুব দরকার। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, যে আমরা মেইনলি আজকে যে বিষয়টা বলেছিলাম যে অ্যাকচুয়ালি খাতা কিভাবে সাজাবে। তো ম্যাথের খাতা কিভাবে সাজালে, মানে একটা স্টুডেন্টের তো অনেক কিছু ডিপেন্ড করে, যে পরীক্ষক বা যিনি খাতা দেখছেন এক্সামিনার, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে খাতাটা কতটা সুন্দর হলে নাম্বার পাওয়ার ক্ষেত্রে বেশি সুবিধা হয়। তো এটা নিয়ে আপনি কি বলবেন, মানে স্টুডেন্টদের কোন কোন স্টেপগুলো অবলম্বন করা উচিত বা কোনগুলোর দিকে ওদের দেখা উচিত পরীক্ষা দেওয়ার সময়, যেগুলো ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, অঙ্কে তো প্রথমে থাকে এমসিকিউ, 1 নম্বরে 6টা প্রশ্নই করতে হয় এমসিকিউ। তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ থাকে দ্বিতীয়। 3 নম্বর প্রশ্ন থাকছে সত্য মিথ্যা। তারপরে থাকে 10টা শর্ট আনসার টাইপ প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এই প্রথম যে 4টে প্রশ্ন থাকে, এগুলো আমার মনে হয় অনেকেরই প্রবণতা থাকে খাতার পেছনে যেখানে সেখানে একটা করে দেওয়া। তো সেটা না করে একদম প্রথম কিন্তু এই পরপর প্রশ্ন ধরেই পরপর করে যাওয়া উচিত। আর শুধু এই অবজেক্টিভ যে ছোট প্রশ্নের কথা নয়, বড় প্রশ্ন যে 3 নম্বর থেকে শুরু হয়, সেগুলো একটু পরপর প্রশ্নে ঠিক যেভাবে থাকে সেরকম পরপর করলেই Serially ভালো। সাজানো। হ্যাঁ, যদি কোনো অঙ্ক আমার অজানা থাকে বা মনে হয় আমি পারছি না, একটু জায়গাটা ছেড়ে গেলাম, মোটামুটি তো বুঝতে পারবো যে একটা এই অঙ্কটা করতে আমার কতটা জায়গা লাগবে, দরকার হয় একটা পৃষ্ঠাই ছেড়ে গেলাম। বা এমনও যদি হয় যে এমসিকিউ গুলো মনে হয় যে খুব টাফ পড়েছে, তাহলে প্রথম দুটো পৃষ্ঠা ছেড়ে দিয়ে শুরু করা, পরে এমসিকিউ গুলো করে নেওয়া। এবার পুরো মানে প্রশ্ন ধরেই পরপর উত্তর লিখলে যিনি এক্সামিনার তার খাতাটাও দেখতে সুবিধা হয়, এবং নিজেও যখন পরে রিভিশন দেবে তখন কিন্তু সুবিধা হয়। আর এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যেহেতু এমসিকিউর ক্ষেত্রে শুধু উত্তরটাই লিখে দিলে চলে, সেখানে অঙ্ক যেমন এর অঙ্কটা করছে, তার যে অপশনটা হবে, হয়তো সি এর অপশনটা ঠিক হলো, সি লিখে উত্তরটাও লিখবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে যেটা হয় একটা রাফ ওয়ার্ক দরকার হয়। তো রাফ ওয়ার্কের জন্য বেশি জায়গা ডান দিকে ছেড়ে রাখতে হবে। এবং মানে অনেক সময় হতেই পারে যে স্টুডেন্ট হয়তো রাফে ঠিকই করলো, কিন্তু অপশনটা যখন উত্তরটা লিখলো তখন একটু ভুল হয়ে গেল লিখতে। পরীক্ষক হয়তো সেক্ষেত্রে কিন্তু ওই রাফ ওয়ার্কটা দেখে নম্বর দিয়ে দিতে পারে, যদি ঠিকঠাক থাকে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের পাশে রাফ ওয়ার্ক, আমি দেখেছি স্টুডেন্টদের একটু রাফ ওয়ার্কটা এই খাতার পিছন দিকে কোথাও করলাম, এরকম একটা প্রবণতা থাকে। সেটা না করে ঠিক যেই অঙ্কের রাফ ওয়ার্ক একদম তার পাশে এমসিকিউ এবং সত্য মিথ্যার ক্ষেত্রে অঙ্ক করতে হতেই পারে, বা যেগুলো ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ থাকে সেখানেও অঙ্ক করার প্রয়োজন হতে পারে। সেইখানে উত্তর লেখার যে জায়গাটা সেটা অল্প রেখে রাফ ওয়ার্কের জন্য একটু বেশি জায়গা রেখে, এবং প্রত্যেকটা অঙ্কের শেষে, সেটা এমসিকিউতেও প্রত্যেকটা অঙ্কের শেষে একটা করে দাগ টেনে দিলে ভালো হয়। তারপরে 4 নম্বরে যেটা থাকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেখানে তো অঙ্ক করতেই হয়, সেখানে করেই দেখাতে হয়, শুধু উত্তর লেখার ব্যাপার না, সেখানেও অঙ্কটা ভালোভাবে করবে এবং 10টা অঙ্ক করতে হয়, প্রত্যেকটা অঙ্কের মধ্যেই দাগ টেনে দেওয়া দরকার। আর এমসিকিউতে যেটা হচ্ছে 6টার মধ্যে 6টা প্রশ্নেরই উত্তর দিতে হয়, সেখানে তো কিছু বলার নেই, 6টাই করতে হবে। কিন্তু শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 10টা প্রশ্ন, সেখানে কিন্তু 6টার মধ্যে করে 5টা করে করতে হয়, বা 12টার মধ্যে 10টার উত্তর দিতে হয় 4 নম্বরের যে প্রশ্ন। আমার মনে হয় সেখানে সবকটা করে দেওয়াই ভালো, কারণ আমাদের মানে এক্সামিনারদের এরকমই বলা থাকে যে যদি একটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু মানে অন্যটা দেখা হবে। তো অবজেক্টিভ টাইপ প্রশ্ন যেগুলো আর কি, প্রথম এমসিকিউ, তারপর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো, সেগুলো মানে অপশন না রেখে সবকটাই করে দিলে ভালো হয়। আর তারপর বড় প্রশ্ন যেগুলো, সেখানে ওই পরপর কোয়েশ্চেন ধরেই, কোয়েশ্চেনের নম্বর ধরেই পরপর, সেটা আমি তো আগেও বললাম,
সেভাবে করলেই ভালো। আর যেটা একটা জিনিস হয় কি, একক উত্তর লেখার সময় এককটা না লেখার প্রবণতা খুব দেখা যায়, বা উত্তরটা আসছে সেন্টিমিটারে, মিলিমিটার লিখে দিল, এই ব্যাপারগুলো আর কি একক লেখার দিকে একটু মাথা নজর দিতে হবে। আর পরিমিতি অঙ্কে যদি একটু ছবিটা এঁকে নিয়ে করে তাহলে আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা কম। আর ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওই যেগুলো যেটা আর কি প্রয়োগমূলক যে অঙ্কগুলো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক যেগুলোকে আমরা বলি, সেখানে কিন্তু ছবিতে মার্কস থাকে, সেখানে ছবিটা আঁকা খুব জরুরি, এবং মানে একদম নিট অ্যান্ড ক্লিন ছবি, পরিষ্কার পরিচ্ছন্ন ছবি, স্কেল পেন্সিল ইউজ করে। প্রত্যেকটি ছবি পেন ছাড়া, মানে পেন্সিলে, হ্যাঁ পেন্সিলে তো আঁকতেই হবে, কারণ কোনোভাবে ভুল হলে ইরেজ করে আঁকা যায়। আর যেটা উন্নতি কোণ অবনতি কোণ, এই দুটো কিন্তু লেখা মানে কম্পালসারি, অনেকেই এটা লেখে না। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ছবি আঁকতে হবে, যেটা প্রয়োগমূলক বাস্তবের যে অঙ্কগুলো থাকে, বাস্তব সমস্যায় ত্রিকোণমিতির প্রয়োগ, সেখানে ছবি আঁকাটা কম্পালসারি। আর এখন স্ট্যাটিস্টিক্সের যে গ্রাফ, সেই গ্রাফটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকা, এবং অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষ মানে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যে প্লট করা হচ্ছে ইউনিট, হ্যাঁ সেইটা খুব জরুরি লেখা আর কি। একদম। আর সম্পাদ্যের ক্ষেত্রে সম্পাদ্যটা একদম ফ্রন্ট পেজে যাতে রাখা যায়, মানে ফ্রন্ট পেজ বলতে মানে পেজের উল্টো দিকটা, মানে বাঁদিকের পৃষ্ঠায় না করে ডান দিকের পৃষ্ঠাটায় করলে ভালো হয়। ছবিটা মানে আঁকতেও সুবিধা হবে এবং খাতা যিনি দেখবেন তারও সুবিধা। আর অবশ্যই পেন্সিল একদম শার্প করে নিয়ে, আর যদি ভুল হয়ে যায় সেটা মুছে না এঁকে একদম কেটে দিয়ে ফ্রেশ করে আঁকাই ভালো। আর সম্পাদ্যের যে পেজটা হচ্ছে সেখানে কোনো যদি পেন না ব্যবহার করা হয়, ওই লেখাটা নিচে যেটা লিখতে হয়, ওই যেটা আঁকলাম সেটা একটা লেখাটা, সেটা পেনেই লিখতে পারে, কিন্তু আঁকাটা একদম শার্প পেন্সিল ইউজ করে আঁকা দরকার। আর মার্জিনের ক্ষেত্রে কি বলবো? মার্জিন তো অবশ্যই মানে বাঁদিকে আর উপরে তো জায়গা ছাড়বেই, কিন্তু ডান দিকে রাফ ওয়ার্কের জন্য কিন্তু অনেকটা জায়গা, মানে রাফ ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, মানে রাফের যে ভুল হওয়া মানেই অঙ্কটা করতে ভুল হয়ে যাবে। সুতরাং আর সব মানে অঙ্ক পরীক্ষার সময় একদম ঠান্ডা মাথায়, মানে অঙ্ক পরীক্ষার সময় না, এখন থেকেই একদম ঠান্ডা মাথায়, মানে অনেকেরই একটা অঙ্ক নামেই ভীতি আছে, সেইটা কিন্তু না মানে থাকা একদমই ঠিক না। মানে অঙ্ক আর 5টা সাবজেক্টের মতন এইভাবে যদি এই মাথায় এইটা রেখে পরীক্ষা দিতে বসে, তাহলে কিন্তু ঘাবড়ে গিয়ে যেটা হয় যে সিলি মিস্টেক হয়ে যায়, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। আর একটা বিষয় দেখেছি যেটা, যে স্টুডেন্টরা কোশ্চেন, অঙ্ক প্রশ্নে বেশিরভাগ দেখেছি যে প্রশ্ন পাওয়ার পর প্রথম দিকে 2-1টা কোশ্চেন যখন টাফ দেখে যে সে প্র্যাকটিস করেনি বা তার কমন পড়েনি, তাহলে ঘাবড়ে গিয়ে পরের জানা কোশ্চেনগুলোও ভুল করে। এই ক্ষেত্রে আপনি ওই সেটাই বললাম যে অজানা যদি থাকে একদম তার জন্য একটু জায়গা ছেড়ে পরের অঙ্কে চলে যাবে, আগে যেগুলো জানা সেগুলো করে নিক, তারপরে তো কোয়েশ্চেন নাম্বার দেওয়াই থাকে। প্রথমে দেখে ঘাবড়ে যাওয়ার কোনো না, দেখা যায় প্রথম অঙ্কটা পড়ে মনে হলো যে এটা আমার অজানা, হয়তো পারবো না, কিন্তু ঠান্ডা মাথায় চেষ্টা করলে দেখা যায় অঙ্কটা হয়েই যায়। কাজেই দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর এখন তো প্রচুর টেস্ট পেপার, অনেক বই আছে, ধরে মানে যেরকম ভাবে বলেছি এখনো যদি সেইভাবে প্র্যাকটিস করে, সময় আছে তো, আরো তো দিন কুড়ি সময় রয়েছে, কাজেই পরীক্ষা ভালোই হবে। একদম শেষ, তাহলে তোমরা পুরো বিষয়টাই দেখলে যে কিভাবে তোমাদের খাতাটা সাজাতে হবে। ম্যাডাম কিন্তু একদম মার্জিন থেকে শুরু করে কোথায় পেন ব্যবহার করবে, কোথায় পেন্সিল ব্যবহার করবে, কিভাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তোমাদের সামনে বর্ণনা করলেন। একদম লাস্ট আমি ম্যাডামকে বলবো যে ওদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা বা পজিটিভ কি বার্তা দিতে চান এই সময়ের জন্য সেটা। অবশ্যই 2024 সালের প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার অনেক শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের পরীক্ষা আশানুরূপ হোক, ভালো হোক, পরিশ্রমের কোনো বিকল্প নেই। অবশ্যই যে যেরকম পরিশ্রম করে পরীক্ষা দিতে যাবে তার ফল যেন ঠিক সেরকম সেই অনুপাতেই হয়, এই শুভেচ্ছা রইল, এই শুভকামনা নিয়ে। একদম থ্যাংক ইউ ম্যাম আরো একবার যে আমাদের এসওই বাংলাতে আসার জন্য। আর তোমাদেরকে যেটা বলতে চাই যে
আমরা এই যে সিরিজটা শুরু করছি শুধু ম্যাথামেটিক্স নয়, অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু তোমাদের কাছে আসবে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তারা তোমাদের সামনে আসবেন এবং বক্তব্য রাখবেন, বিভিন্ন বিষয় বলবেন যে কিভাবে কিভাবে তোমাদেরকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। তো তোমাদের যদি এই সিরিজটা ভালো লাগে বা এই ক্লাসটা দেখার পর, ভিডিওটা দেখার পর তোমরা যদি মনে করো যে হ্যাঁ উপকৃত হয়েছো, তোমাদের কিছু অজানা জিনিস জেনেছো, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেয়ার করো, তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছে দিও, যারা হয়তো জানে না এই পয়েন্টগুলো তাদেরও জানানোর সুযোগ করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটি। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককেও। আর তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।